কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই। পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীও যে কাজটা করেনি সেটাই করে দেখালো মোহাম্মদ ইউনূসের সরকার, যাকে বলে একেবারে সন্ত্রাসী কার্যকলাপ চলছে বাংলাদেশে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, এবার সেই বাড়িতেই বুধবার রাতে তাণ্ডব চালিয়ে আগুন লাগানোর ঘটনার পরে এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনার স্থান পেয়েছে রয়টার্স সহ বিশ্ব মিডিয়ায়। প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছে, বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিচ্ছে বিক্ষোভকারীরা। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ছাত্র জনতার হামলা ও ভাঙচুর চলছে। তাদের অভিযোগ হচ্ছে যে ওবায়দুল কাদের এই পেশিবাদী তাদের যে তীর্থস্থানগুলো আছে এবং দুপুরবেলা এখানে আপনার কিছু ছাত্র জনতার উপস্থিতি কম, কিন্তু তারা এখনো ভাঙচুর চালাচ্ছে। গতকালকে রাত্র থেকে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটছে, এটার সবচেয়ে বড় বেনিফিটেড হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ভেঙে ফেলার মধ্যেই গতকালের ঘটনা সীমাবদ্ধ থাকেনি। কয়েকটা ঘটনার কথা আমি সকালের ভিডিওতেই বলেছি, আরও কিছু ঘটনা আমাদের সামনে আসছে। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার। এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনীও যে কাজটা করেনি সেটাই করে দেখালো মোহাম্মদ ইউনূসের সরকার, যাকে বলে একেবারে সন্ত্রাসী কার্যকলাপ চলছে বাংলাদেশে। শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি, এবার সেই বাড়িতেই বুধবার রাতে তাণ্ডব চালিয়ে আগুন লাগানোর ঘটনার পরে এমনই মন্তব্য করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাতের দিকে তিনি যখন ভাষণ দিচ্ছিলেন সেই সময় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালানো হয়, ধরিয়ে দেওয়া হয় আগুন, তারপর বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেওয়া হতে থাকে। আর তা নিয়ে কড়া ভাষায় ইউনূস সরকারকে আক্রমণ শানিয়েছেন তিনি প্রশ্ন করছেন এমন কি করেছেন যে কারণে তার বাবার বাড়িটা ভেঙে দিলেন। গণভবনে ইউনূসের কি প্ল্যান তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। তিনি দাবি করেন দেশের ইতিহাসকে ভুলুণ্ঠিত করছেন ইউনূসরা। যে বাড়িতে আগুন ধরানো হলো সেই বাড়িতে বসে বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তুলেছিলেন শেখ মুজিব। সেই বাড়ি থেকেই স্বাধীন বাংলাদেশের ডাক দিয়েছিলেন তিনি। তার মা এক একটা ইট দিয়ে সেই বাড়ি তৈরি করেছিলেন বলে দাবি করেন হাসিনা। বুধবার রাতে অডিও বার্তায় হাসিনা বলছেন, একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যে যুদ্ধের সেই ভয়াবহতা কাটিয়ে উঠেছিলেন। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছিলেন সেই বাংলাদেশকে মাত্র ৩ বছর ৭ মাসের মধ্যে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। তাই ইউনূস সরকার এসে সব শেষ করে দিয়েছেন। কি বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অডিও বার্তায়, শুনুন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি। একমাত্র ৩২ নম্বর বাড়িটা, সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি। আমরা 2 বোন, আমাদের ছেলে মেয়ে, 5টা ছেলে মেয়ে, রানার আমার। তারা চাকরি করেছে, পড়েছে, লেখাপড়া শিখেছে, অক্সফোর্ড, হার্ভার্ড, LSE অথবা লন্ডন স্কুল, বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে। তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে। তাদের জন্য তো আমি কিছু করিনি। তারা নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে। আমি তাদের একটা কথাই আমরা 2 বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে, যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না, তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ। তবে তারা তাই করেছে, সেইভাবেই তারা লেখাপড়া শিখে সেইভাবে জীবনযাপন করে।
আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি, একমাত্র 32 নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি, আমরা 2 বোন। হ্যাঁ, জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল, সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল। আর আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে, রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর গণভবন তো সরকারি, সেটা ভাঙা চোরা লুটপাট 2 হাতে লুট করা হয়েছে। এমনকি ডক্টর ইউনূস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়কদের সাথে দিয়ে, উপদেষ্টাদের সাথে নিয়ে। আর 32 নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন, রাষ্ট্রপ্রধান এসেছেন, সরকার প্রধান এসেছেন, ওই বাড়ি ভিজিট করেছেন। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের কিছু করিনি? আমি কি আপনাদের অন্য বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করে দেইনি? আপনাদের ঘরে আলো জ্বালিনি? আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি? রাস্তাঘাট, পুল, ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি? তাহলে কেন এই অপমান? কেন এই বাড়িটা ভাঙা হবে? এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা, আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশ এত উন্নত হয়েছে। তাহলে এই বাড়ি কারা ভাঙে? আমি আপনাদের কাছে, দেশের জনগণের কাছে বিচার চাই। আমি ছাত্র সমাজের কাছে এটা বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল, ওই সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি তো আমাদের কোনো রাগও নেই, কোনো অভিযোগও নেই। কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম, কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে নি। তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে, যারা মানুষ তারা তো চিহ্নিত হবে। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো দায়বদ্ধতা নেই। কাজে আমি মনে করি যে এর থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো, এদের এই ধ্বংস যজ্ঞের জন্য অংশ না নেয়, বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক, আরো উন্নত জীবন তোমরা পাও, আমি সেই দোয়াই করি। কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা, সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না। সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না, চলতে পারবো না। 15ই আগস্টের পর আমরা পারতাম না। জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ, ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল, প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল। আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম। সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বিস্ময় বলে পরিচয় করত, তারা বিস্ময় বলে স্বীকার করত। কিন্তু 2024 সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ। আমার একটা প্রশ্ন, জুলাইয়ের 15 তারিখ থেকে যত রকমের কাণ্ড, পুলিশ, আওয়ামী লীগ নেতা, ছাত্র যত হয়েছে, কেন ইন্ডেমনিটি দেওয়া হলো? শিক্ষার্থীরা এই মুহূর্তে লং মার্চ ধানমন্ডিতে আজকে যে শিক্ষার্থীদের কর্মসূচি, সেই কর্মসূচিতে আজ সন্ধ্যা থেকে কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডি 32। প্রতিবাদী বিক্ষুব্ধ যে শিক্ষার্থী রয়েছে, বুধবার রাত 5:45
12টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা হঠাৎই বুলডোজার দিয়ে ভেঙে ফেলল শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ি। এর আগে বাড়ির সামনে জড়ো হন বিক্ষুব্ধরা। এই সময় বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। ধানমন্ডি 32 নম্বর বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, বাড়ির দরজা জানলা সহ অনেক কিছুই ভেঙে ফেলেন বিক্ষুব্ধ জনতা। পরে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ভারতে পালিয়ে যাওয়া স্বৈর শাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই ঘটনা স্থান পেয়েছে রয়টার্স সহ বিশ্ব মিডিয়ায়। প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস পর বুধবার ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ দেওয়ার ঘোষণায় ফের অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। এক পর্যায়ে ভারতে পালিয়ে যাওয়া এই স্বৈর শাসকের বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। তাদের এই ক্ষোভে রেশ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। তারা বলেন, স্বৈরাচারের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে। বিশ্ব মিডিয়ায় গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে এই ঘটনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স ছাড়াও এটি স্থান পায় মালয়েশিয়ার সংবাদ মাধ্যম স্ট্রেট টাইমসে। রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর ও গুড়িয়ে দেওয়ার ঘটনা স্থান পেয়েছে ভারত ও পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। ভারতের সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছে, বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিচ্ছে বিক্ষোভকারীরা। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক্সে করা পোস্টে তারা লিখেছে, এর মাধ্যমে এক বিশ্বাসঘাতকের উত্তরাধিকারের অবসান হলো। এই বাড়ি থেকেই ভারতের সাথে মিলে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র করেছিলেন শেখ মুজিব। আসমাতুলি, নিউজ 24। নোয়াখালী কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ছাত্র জনতার হামলা ও ভাঙচুর চলছে। সেখানে আছেন প্রতিনিধি ফয়জুল জাহান। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সাথে। ফয়জুল, আপনার কাছ থেকে জানতে চাই, ছাত্র জনতার উপস্থিতি ঠিক এই মুহূর্তে কেমন, তাদের ক্ষোভ সম্পর্কে আমাদের জানাবেন। আচ্ছা, আপনি যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রাম। এটা হচ্ছে সাবেক সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়ি। এখানে মূলত তার যে ছোট দুই ভাই, সাবেক বসুরহাট পৌরসভার সাবেক মেয়র মির্জা কাদের এবং তার আরেক ছোট ভাই শাহাদাত হোসেন, তারা এখানে বসবাস করেন। তো আজ সকাল 11টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এখানে যারা সমন্বয়ক নেতৃবৃন্দ, তারা ঘোষণা দিয়েছে যে 11টায় তারা এখানে তাদের মূলত অভিযোগ হচ্ছে যে বাংলাদেশে পেশিবাদের যারা দোষর, যারা পেশিবাদ কায়েম করছে, এর মধ্যে অন্যতম হতে হচ্ছে, তাদের অভিযোগ হচ্ছে যে ওবায়দুল কাদের এই পেশিবাদী তাদের যে তীর্থস্থানগুলো আছে, যেখান থেকে পেশিবাদের বিভিন্ন চর্চা হয়েছে বলে তারা অভিযোগ করেছে, আর সেটা তারা রাখবেন না বলে তারা এখানে হামলার ঘোষণা দিয়েছে। তো দুপুর 1টা থেকে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতার হামলা করে তারা এখানে। তো একটা ওখানে হামলার পরবর্তীতে তারা এখানে পার্শ্ববর্তী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতে, আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িটি, এখানে এখনো আগুন জ্বলছে এবং দুপুরবেলা এখানে আপনার কিছু ছাত্র জনতার উপস্থিতি কম, কিন্তু তারা এখনো ভাঙচুর চালাচ্ছে এবং তাদের ভাঙচুর চলমান আছে। তাদের মূল দাবি হচ্ছে যে পেশিবাদের কোনো চিহ্ন তারা নোয়াখালীতে রাখবে না। এ হচ্ছে নোয়াখালীতে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা নিয়ে আমার কাছে সর্বশেষ। গতকালকে রাত্র থেকে আজকে পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটছে, এটার সবচেয়ে বড় বেনিফিটেড হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ এই সরকারটা গেল কয়েক মাস যাবৎ রাজনৈতিক চাপে একটা বিপাকে পড়ে গেছিল। বিপাকেটা কি ছিল? যে সরকার যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে, অনেক সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত মানে বৈষম্য বিরোধীর সিদ্ধান্ত বা এরকম অনেক সিদ্ধান্ত যখন আসছিল, তখন রাজনৈতিক দলগুলো বিভাজিত হচ্ছে। একদিকে ভিপিনুরের দল সরকারকে গালাগালি করছে, অপরদিকে বিএনপির নেতারা সরকারকে সন্দেহ করছে, জামাত ইসলামও মাঠে নামছে। মানে এক একজন একটা সমালোচনার মধ্যে ছিল। মেইন কারণটা কি? সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছিল যে ছাত্র জনতার যে ঐক্য, সেটা নাই হয়ে গেছে মোটামুটি, যেহেতু বিএনপি এখানে সহযোগিতা করছে না। আর আওয়ামী লীগের কথা তো বাদে দিলাম।
তো গতকালকে থেকে যা ঘটছে, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা আহ্বান দিয়েছেন সারা বাংলাদেশের মানুষকে। আমার ধারণা এখন এই আহ্বান কিছুটা কাজে দিবে একটা সার্টেন মোমেন্টের জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের জন্য, যেখানে তারেক রহমান বলতেছিলেন যে সংস্কারের নামে নির্বাচনকে পিছানো হচ্ছে, বিএনপি কিন্তু সংস্কার, ঘোড়ার ডিম, অশ্বডিম্ব, এক একজন এক এক ভাষা ব্যবহার করছেন। তো ডক্টর ইউনূস বলছেন যে রাষ্ট্র সংস্কারের জন্য যে গঠিত সংস্কার কমিশনগুলো আছে তাদের সুপারিশগুলো গ্রহণ করে তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। কেন? যে এই কমিশনের প্রস্তাবগুলো আছে এগুলাকে বাস্তবায়ন করতে গেলে দেশবাসীর সহযোগিতা লাগবে, মানে জনমত লাগবে। বিচার বিভাগ সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন গতকালকে গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। তো তিনি বলছেন আমরা সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো জনগণ, রাজনৈতিক দল, নাগরিক সমাজের কাছে দিয়ে দেব, যাতে তারা একমত হতে পারেন যে কি করলে এই জনতার জন্য ভালো হবে। আমি আশা করি সবাই মিলে প্রস্তাবগুলো এক মনে গ্রহণ এবং বাস্তবায়ন করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবনে আপনার 6টা সংস্কার কমিশনের যে রিপোর্ট আস্তে আস্তে ডক্টর ইউনূসের হাতে আসা শুরু হয়েছে। তো তিনি বলছেন যে পৃথিবীর সম্পদ, আপনার সংস্কার কমিশনের প্রতিবেদন শুধু বাংলাদেশের না, আমাদের কমিশনাররা বা আমাদের যারা টিম মেম্বাররা আছেন সরকারের, তারা এমন সংস্কার করছেন এটা পৃথিবীর জন্য সম্পদ হবে, ইন্টারন্যাশনাল লেভেলে এটা বিট করবে। তিনি বলছেন এটা শুধু বাংলাদেশের জন্য না, বিশ্বের জন্য অবদান। কারণ পৃথিবীর সব জাতিকে সংস্কার সমস্যা মোকাবেলা করতে হয়। তো ওনার বক্তব্য হচ্ছে যারা সংস্কার নিয়ে চিন্তা করবেন তখন তারা দেখবেন কি বাদ গেল। তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবেন বা প্রস্তাব আনবেন তখন এই সংস্কারগুলোকে খতিয়ে দেখবেন কি প্রস্তাব আছে, কি সুপারিশ আছে। তো তিনি বলছেন যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে নাগরিক হিসাবে আমাদের যেসব দাবি আছে, অধিকার আছে, সেগুলো ভুলে যাওয়ার অভিজ্ঞতা। আর তিনি বলছেন রাজনৈতিক দলগুলো জনগণের উদ্দেশ্যে যে আপনারা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে সহযোগিতা করবেন এই সংস্কার কাজে। এখন এই সংস্কার নেয়া দিন রাত কিন্তু ফেনা উঠছে। কালকেও রাশেদ যে বিপিনুরের সহযোগী সরকারের মোটামুটি গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, বিএনপি প্রতিদিন উদ্ধার করছেন, রিজভী সাহেব বলছেন। তো গত রাত্রে থেকে আজকের দিনের যে জোয়ার স্রোত, টান টান উত্তেজনা, দৃশ্যপট, এগুলার পরে আপাতত সবাই হয়তো এক ঘাটে এসে সাময়িক পানি খাবে আমার ধারণা। আবার এগুলা হয়তো সময়ের সাথে পরিবর্তন হয়ে যাবে। তো দেখা যাক ডক্টর ইউনূসের আহ্বানে কি ঘটে। ভালো থাকুন। 32 নম্বর ভেঙে ফেলার মধ্যেই গতকালের ঘটনা সীমাবদ্ধ থাকেনি। কয়েকটা ঘটনার কথা আমি সকালের ভিডিওতেই বলেছি, আরো কিছু ঘটনা আমাদের সামনে আসছে। এই যে ঘটনাগুলো ঘটছে এগুলোকে গুরুত্ব দিয়ে দেখা দরকার, এবং আমরা এই প্রশ্ন করতে পারি এই ঘটনাটা কি চক্রান্ত, কারা করছে সেই চক্রান্ত, বা এই ঘটনাগুলো কিসের লক্ষণ সেটা হিসাবে দেখতে হবে। 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়ার মধ্যে এক ধরনের প্রতীকী ব্যাপার আছে, কোনো সন্দেহ নেই। এবং কেউ কেউ আবার এটাও বলার চেষ্টা করেছেন 6 মাস পর আবার এই কাজটা করাটা কেমন দেখায়, কারণ এখন ক্ষমতায় একটা সরকার আছে যেটা শেখ হাসিনাকে যারা বিতাড়িত করেছে, এটা তাদের সরকার, তাদেরকে রিপ্রেজেন্ট করে, যে সরকার অনেক কিছু করতে পারে বা সবকিছুই করতে পারে। সেই সরকারের সময় এটা হওয়া ঠিক হয়েছে কিনা আমি আমার ঠিক বলিয়েছি, জানিয়েছি। আমি 32 নম্বর পর্যন্ত অ্যাকসেপ্ট করি, কিন্তু গতকালই ওই ভিডিওতে আমি যোগ করেছিলাম, হালকা একটু কথাও বলেছিলাম। 3টা ঘটনা। সুধা সদনে আগুন দেওয়া হয়েছিল, শেখ হেলালদের বাড়ি, মানে শেখ মুজিবুর রহমানের ভাই শেখ হাসিনার চাচার বাড়ি, শেখ হেলাল তার চাচাতো ভাই, এবং তাদের যে বাড়ি যেটা আওয়ামী লীগের ওই অঞ্চলের ক্ষমতার কেন্দ্র, সেটার উপরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে শেখের বাড়ি। নট অনলি দ্যাট, জনাব হানিফ কুষ্টিয়াতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, তার বাড়িও ভেঙে দেওয়া হয়েছে। এটা গতকালই আমি জেনেছিলাম। আজ সকালে আরো কয়েকটা খবর চোখের সামনে পড়ে, আমি হেডলাইনগুলো পড়ি। কুমিল্লায় বাহারের বাড়ি ভাঙচুর, সাদিক আব্দুল্লাহ, আমির হোসেন আমুর বাড়িতে বুলডোজার চালালো ছাত্র জনতা, তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ।
এবার নেচে গিয়ে জান্নাতি প্যালেসে আগুন দিল ছাত্ররা। জান্নাতি প্যালেস হচ্ছে নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের বাড়ি। আমি জানি না এর মধ্যে আরো ঘটনা আছে কিনা, থাকতে পারে। মানে দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে ভাঙচুর এবং আগুন জ্বালানো হলো। আমরা 5 অগস্টের পর একটা অবিশ্বাস্য কীর্তি স্থাপন করেছি, এটা সারা পৃথিবীতে ভবিষ্যতেও আমি মনে করি আলোচনা হবে। সেটা হচ্ছে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা বা তার দলের অন্য লোকরাও রাইটলি তার অনুমান করেছিলেন কয়েক লাখ না হলো হাজার হাজার মানুষজন হত্যাকাণ্ডের শিকার হবেন, এটা তারা মনে করেছিলেন। কারণ প্রত্যেক পর্যায়ে আওয়ামী লীগের পান্ডারা, ডাকাতরা, আওয়ামী লীগের বর্বররা অকল্পনীয় নৃশংস অত্যাচার চালিয়েছিল প্রতিপক্ষের উপরে, বিশেষ করে বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াতের উপরে। ফলে তার প্রতিশোধের মুখে তারা পড়বেন। প্রতিষ্ঠান বা বহু বাড়িঘর তো ধ্বংস হবেই, প্রাণে মরে যাবেন বহু মানুষ। কিন্তু 5 আগস্ট এই ঘটনাটা সেই অর্থে তেমন কিছুই হয়নি। ইভেন এই ধরনের পরিস্থিতি যখন দেশে সরকার নেই, পুলিশ নেই, সেই পরিস্থিতিতে দেশে কোনো নৈরাজ্য নেই, কোনো চুরি ডাকাতি কিচ্ছু অলমোস্ট হয়নি। এবং টার্গেটেড একটা আওয়ামী লীগের উপরে, আওয়ামী লীগের প্রতিষ্ঠানের উপরে হামলা হয়েছে। এই একটা নজির আমরা স্থাপন করেছিলাম। আমি আবারও বলছি এটা একটা স্টাডির বিষয় হয়ে থাকবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমি জানি কেউ কেউ বলবেন এবং এই কথা বলার কারণে আমাকে আওয়ামী লীগের দালালও বানিয়ে দিতে পারেন, আমি আরেকটু দালাল বানাতে পারেন, সেই জন্য একটা ক্লুও দেই। 5 অগস্ট শেখ হাসিনার পতনের পর প্রথম যে ভিডিও এবং দ্বিতীয় যে ভিডিও, দুটোতেই আমি এক্সক্লুসিভলি বলেছিলাম কোনোভাবেই আওয়ামী লীগের স্থাপনা, আওয়ামী লীগের লোকজন, তাদের উপরে হামলা করা যাবে না, আমাদের উচিত হবে না। আমরা বিচার চাই, শেখ হাসিনা সহ তার সব দোষরদের বিচার চাই এবং বিচারের মাধ্যমে যা যা হওয়া দরকার সেটাই চাই। আমি জানি না আপনারা কিভাবে নেবেন। আওয়ামী লীগের উপরে কোর্টে আওয়ামী লীগের বিভিন্ন লোকজনকে যখন আনা হলো, যখন হামলা হলো ফিজিক্যালি, আমি সেটাও প্রটেস্ট করেছি, খুবই উত্তপ্ত অবস্থায়, ঝুঁকি নিয়েও করেছি। আমি এখনো তাই বলছি। কেউ কেউ বলবেন যে এই বাড়িগুলো আওয়ামী লীগের, যেমন একজনের নাম বললাম, একজনও ভালো মানুষ নয়, প্রত্যেকে শেখ হাসিনা, এক একটা ওই এলাকার শেখ হাসিনা, প্রত্যেকজনই বর্বর মানুষ। তোফায়েল আহমেদকে আমি বর্বরই বলছি। ওনার এই দেশের ইতিহাসে, এই দেশের বহু সংগ্রাম লড়াইয়ের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ অর্জন থাকলেও শেষে তিনি আওয়ামী বর্বরে পরিণত হয়েছিল। প্রত্যেকে বর্বর, এটা নিয়ে কোনো ডিবেট করি না, কিন্তু তার বাড়ি ভেঙে দেয়। কেউ কেউ বলবেন এই বর্বররাই তো আওয়ামী লীগের ক্ষমতার প্রতীক। সমস্যাটা কোথায় দাঁড়ায় তাহলে? সমস্যাটা দাঁড়ায় হচ্ছে কোন জায়গায় আমরা তাহলে থামবো, কাকে আমরা প্রতীক মনে করব না। একটা গ্রামে যে লোকটা আওয়ামী লীগ করে সেই লোকটাও কিন্তু বহু মানুষের উপরে টর্চার করেছে, পিটিয়েছে, মামলা দিয়েছে, জেলে পাঠিয়েছে, চাঁদাবাজি করেছে, মেয়েদের উপরে নানান রকম হয়রানি করেছে। সো সেও তো আওয়ামী লীগের একটা ক্ষমতা প্রতীক। সো ওই এলাকারও এবার ওকে ওর বাড়িতে আগুন জ্বালিয়ে দাও, ভেঙে দাও, তাই কি করব? কারণ তার কাছে ব্যাপারটা অতটুকু পর্যন্ত। ফলে এটা খুবই সাবজেক্টিভ এবং সেই কারণে যে কেউ যে কাউকে ওর মধ্যে ওই সংজ্ঞার মধ্যে ফিট করে নিতে পারেন এবং সেখানে এই তাণ্ডব চালাতে পারেন। এবং একটা আহ্বান আছে, আমি গতকালই জানি, মানে আজকে সকালের ভিডিওতেই আপনাদেরকে বলেছিলাম, যেন হান্নান মাসুদ গুরুত্বপূর্ণ একজন ছাত্র সমন্বয়ক, উনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক বা এরকম কোন একটা পদে, উনি খুবই সিগনিফিক্যান্ট একটা পদে আছেন, যিনি আওয়ামী লীগের সব মন্ত্রী এমপিদের বাড়ি টাড়ি দখল করে সেখানে শহীদদের জন্য আবাসস্থল নির্মাণ করতে বলছেন। মানে শহীদদেরকে ডাকলেই এক ধরনের আবেগীয় সুরসুরি দেয়া যায়, তাই এটা অনেকেই করছেন, কিন্তু মূল আহ্বান হচ্ছে ওগুলো ভেঙে ফেলা। তার মতো দায়িত্বশীল জায়গা থেকে এটা করা হয়েছে। আমরা জানি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি বলবেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার, বা ছাত্রদের অন্যান্য যেসব সংগঠন আছে, নাগরিক কমিটি, তারাও কি তাই বলবেন, কিন্তু আমরা এর স্পষ্ট নিশানা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটা ঘটনা, 8-10টা ঘটনা হয়েছে এই 32 নম্বরের বাইরে, যেগুলো আসলে একটা এনার্কি তৈরির চেষ্টা মনে হবে এবং এনার্কি আছে এটা বোঝা যায়। ধানমন্ডি 32 এই প্রশ্নটা সিরিয়াসলি আছে যে একটা দেশের মানে রাজধানীর প্রাণ কেন্দ্রে যখন এরকম একটা ঘটনা ঘটে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু করেনি। ইটস এ ভেরি টাফ ডিসিশন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি হাজার হাজার লাখ লাখ জনতাকে ঠেকাতে যাওয়া ঠিক হতো? সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ানো ঠিক হতো? আবার এট দ্য সেম টাইম এই প্রশ্ন কেউ করতে পারে, এরকম একটা ঘটনা যখন ঘটছে, মানে ওই 5-6-7 যখন সরকার ছিল না তখন ঘটা এক জিনিস, আর এখন যখন একটা সরকার 6 মাস পর যে তার ক্ষমতা অনেকটুকুই সুসংহত করেছে সেটা করতে পারলো না, প্রশ্ন তুলছে। আমি আবারও বলছি 32 নম্বরটাকে আমি ছাড় দিলাম। হোয়াট অ্যাবাউট আদার্স? এতগুলো জায়গায় ঘটনা ঘটলো এবং সরকার কোনোটাই
ঠেকালো না বা ঠেকাতে পারলো না। সুধা সদন নিয়ে এরকম একটা রিপোর্ট দেখলাম যেখানে ফায়ার ব্রিগেড বলছে তারা নিরাপত্তাহীনতা বোধ করেছেন বলে সেখানে যাননি, নিরাপত্তার অভাবে যাননি। সারা দেশে বিভিন্ন জায়গায় যখন ঘটেছে কোথাও ঠেকানোর চেষ্টা হয়নি, থামানোর চেষ্টা হয়নি। এতে একটা জিনিস কিন্তু সবার সামনে এসে হাজির হয়, সেটা হচ্ছে এই সরকারের প্রশাসনিক কোনো নিয়ন্ত্রণ আদতে নেই। এটা ভয়ঙ্কর। আজকে এটা বলে না, আমি বহুদিন থেকে বলেছি বিভিন্ন জায়গায় যখন 80টা মাজার ভাঙা হয়েছে, একটার পর একটা মাজার ভাঙা হয়েছিল, সরকার কিচ্ছু করেনি। শেষ পর্যন্ত সংখ্যা 80, 81, 82টাতে চলে গেছে, কারণ সরকারের স্টেপ নিতে পারেনি। ফলে দুটো ন্যারেটিভ দাঁড়ায়, এই সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটি নাই, সো এটা কিসের সরকার, ও কার ক্ষমতায় থাকবে কেন। একই সাথে বাংলাদেশ এক্সট্রিমিস্ট ইসলামিস্টদের দ্বারা দখল হয়ে গেছে। এরকম আরো ঘটনা আছে, ফুটবল খেলা বলি আমরা, অভিনেত্রীদের শোরুম উদ্বোধন বলি, আর গতকাল যা হলো এটাকেই প্রমাণ করে। তাহলে আমরা কিসের লক্ষণ, কিসের উদ্দেশ্য, কিসের ষড়যন্ত্র যদি বলি, এই সরকারকে অক্ষম দেখানোর একটা চর্চা বা সুনির্দিষ্ট পরিকল্পনার পার্ট বলে এখন আমরা এটাকে পড়তে চাই। অন্তত এই সন্দেহটা আমরা জারি রাখবো। এই সরকার যদি অক্ষম হয়ে ওঠে, এই সরকার যদি আর পেরে না ওঠে, তাহলে এই সরকারকে দ্রুত একটা নির্বাচন দিতে হবে, অথবা যে অথবাটাই বেশি ভয়ঙ্কর, একটা নির্বাচন হয়ে জনগণের প্রতিনিধির হাতে যদি ক্ষমতা যায়, এটা এক ধরনের মন্দের ভালো। এই সরকার কিছু সংস্কার করতে চেয়েছে, কিছু কিছু জায়গায় কিছু পরিবর্তন সবাইকে নিয়ে করতে পারলে ভালো হতো, তাও সেটা মন্দের ভালো। কিন্তু অন্য কোনো ফিসফিস বা আলাপ শোনা যায়, আবার একটা 1-11 মতো পরিস্থিতি, অথবা কোনো না কোনো ফর্মে সো কল্ড বিপ্লবী সরকার টরকার একটা বানিয়ে রাষ্ট্রের ক্ষমতা দখল করার জন্য বসে আছে কিছু মানুষজন, সেটা হতে পারে। এবং সেটার জন্য একটা প্রিরিকুইজিট হচ্ছে এই সরকার পারছে না, এই সরকারের হ্যাডাম নেই। একটা সরকারে কিন্তু হ্যাডাম থাকতে হয়, নাহলে সে সরকার হয় না। একেবারে হ্যাডামলেস একটা সরকার যখন ক্ষমতায় থাকবে, জনগণই ক্ষুব্ধ হয়ে যাবে, ক্ষুব্ধ হয়ে যায়, এটাই নিয়ম। তখন জনগণই ইভেন কাউকে না কাউকে ডাকবে, আসো তোমরা ক্ষমতা নিয়ে নাও। এই পরিস্থিতি এবং প্রেক্ষাপট তৈরির চেষ্টা হচ্ছে বলে মনে করি। সুতরাং আমরা যে যে জায়গায় আছি, আমাদের আশপাশে আমরা এই সরকার কিছু করবে বলে মনে হয় না। সো রাজনৈতিক দল এবং ওই 5 তারিখের পর যেভাবে বিএনপি সহ জামায়াত সহ রাজনৈতিক দলগুলো যেভাবে মাঠে দাঁড়িয়ে এই জিনিসগুলো ঠেকানোর চেষ্টা করেছে, সেই চেষ্টা তাদের দিক থেকে করা দরকার। সেটা যাতে কোনোভাবে মুখোমুখি পরিস্থিতি তৈরি না হয়ে করা যায়, এবং আমরাও যেন এটুকু এই খেলাটা একটু বুঝতে পারি। এই সরকার নিয়ে আমাদের অভিযোগ আছে, এই সরকারের কে উপদেষ্টা হবে, কারা হবে, কেন হবে, কে হয় নাই, নানান অভিযোগ আছে, নানান অপ্রাপ্তি আছে, আমাদের অনেকেরই অসন্তোষ আছে যৌক্তিক অনেক ক্ষেত্রে। কিন্তু এই সরকারটাকে আমরা ওন করতে হবে, এবং এই সরকারকে এমন কিছু করা উচিত হবে না যাতে এই সরকারটা খুব দ্রুত কোনো ষড়যন্ত্রের শিকার হয়ে ষড়যন্ত্রমূলকভাবে কারো হাতে ক্ষমতা দিয়ে দিতে বাধ্য হয়। এই পরিস্থিতি যেন না হয়। সরকার কিছু সংস্কারের আলাপ করবে, রাজনৈতিক দলের সাথে কথা বলবে, 1-1.5 বছরের মধ্যে একটা নির্বাচন হবে, যে টাইমলাইন আছে এই টাইমলাইনটা ফলো করাই আমাদের জন্য ভালো হবে। এর আগে কোনো কিছু ঘটা খুব ভয়ঙ্কর। সুতরাং আমরা যেন এই জিনিসগুলোতে হাততালি দিয়ে আমরা উস্কে না দিই। আমাদের মধ্যে বেসিক ইনস্টিংক্ট, প্রতিশোধ পরায়ণতা আছে। আমাদের উপর যে বিভৎস অন্যায় অত্যাচার আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং তার বিভিন্ন প্রতিনিধিরা, প্রত্যেক এক একজন এলাকার শেখ হাসিনা, আমরা জানি প্রত্যেক একই সমান বর্বর, জাস্ট এক একজনের ক্ষমতার চৌহদ্দিটা ভিন্ন। একজনের পুরো দেশে, কারো হয়তো একটা উপজেলায়, কারো হয়তো একটা জেলায়, কারো হয়তো একটা গ্রামে, কারো একটা ইউনিয়নে। প্রত্যেকে এক একজন শেখ হাসিনা, প্রত্যেকে এক একজন বর্বর, অসভ্য, কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরও আমাদের বৃহত্তর দেশের বৃহত্তর স্বার্থে, আমাদের গণতান্ত্রিক উত্তরণের জন্য আমাদের খুব সতর্ক হতে হবে। এই মুহূর্তে এই ধরনের পদক্ষেপ বন্ধ করতে হবে। এবং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জনাব হান্নান মাসুদ যে আহ্বান জানিয়েছেন, উনি এখন আর যে কেউ নন, উনি যে আহ্বান জানিয়েছেন এই ব্যাপারে তাদের ক্লারিফিকেশন দেওয়া দরকার বলে আমি মনে করি। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।